আচ্ছা, সাধু মানে কি? সাধু সাধু মানে সংযমী জীবনযাপন, যার মধ্যে ত্যাগ রয়েছে, যে ভোগ লালসা ছেড়ে দিয়ে ত্যাগে শান্তি পাচ্ছে, তবে তো সে সাধু। তাই জন্যই তো আমাদের কচি খোকা লিখেছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো এটা লেখার পর কিছু ভিউয়ার্স গিয়ে আমাদের কচি খোকাকে বলছে কি, যে তোমাকে তো এটাই বলছিলাম, ঝিমির সঙ্গ ছাড়ো। তো সেখানে আবার কেউ বলছে, আরে আশ্চর্য তো, সে কি বলেছে আমি ঝিমির সঙ্গ করেছি? আরে ভাই, কিছু কিছু জিনিস না আমার বলতে হয় না, ঠিক আছে? কিন্তু কেন আমাদের বেচু এই সাধু সৎসঙ্গ নিয়ে বলল? দেখো, কিছু লোকজন তাকে বহুবার বলেছে যে ভাই, তুমি মা বাবা বাচ্চা নিয়ে থাকো, তুমি তাদের আদর যত্ন আপ্যায়ন করো, তাদের সমস্ত ভালো মন্দ দেখো। তার মানে কিছু কিছু লোক এটাই চাইছে যে আমাদের কচি খোকা সংযমী হোক, ত্যাগ করুক, নিজের জীবনের যে ভোগ লালসা সুখ বিলাস সেগুলো ত্যাগ করুক, আত্মত্যাগ করুক। আর সেটা করলে তার মানে নাকি সাধু হোক। তাই ইচ্ছে করে আমাদের কচি খোকা হঠাৎ করে সৎসঙ্গ, সাধু এসব বলতে শুরু করেছে, যে দেখো আমি সাধু হয়ে গেছি, আমি সংযমী হয়ে গেছি, দেখো তোমরা আমার ত্যাগ দেখতে চেয়েছিলে, দেখো আমি ত্যাগে শান্তি পাচ্ছি। এবং এটা কিছুটা খিল্লি করে বলা আর কি, কারণ একটা সংসারী মানুষ যখন সংসার ত্যাগ করে, সংসারের মায়া মমতা ত্যাগ করে সৎসঙ্গ মানে সাধু সঙ্গ করে, তখন তার মানে কি, তার মধ্যে ত্যাগ রয়েছে, সে ভোগ লালসা সব ছেড়ে দিচ্ছে, তাই তো? তাহলে তোমরা তো জোর করে এরকমই কিছু বলতে চাইছো আমাদের কচি খোকাকে, যে তুমি ভাই স্যাক্রিফাইস করো, তোমার লাইফটা, তোমার ভালো লাগা মন্দ লাগা যে তোমার চাহিদা সেগুলো ত্যাগ করে বাবা মার জন্য নিবেদিত প্রাণ হও আর বাচ্চার জন্য হও। ভাই, সংসারে থেকেও মা বাবার জন্য ভালো কিছু করা যায়, বাচ্চাকে টেক কেয়ার করা যায়, তার জন্য সংসারে থাকলেও হবে, এবং সেক্ষেত্রে নিজের সুখভোগও করা যায়, এমন নয় সাধু সঙ্গ করে করতে হবে। তো যাই হোক, এটা তোমাদেরকে একটু হলেও হিউমিলেট করবার জন্য কথাটা বললো, কারণ তোমরা অতিরিক্ত বার বলছিলে এই কথাটা, যার জন্য এটা বললো যে তোমরা কি চাও আমি সাধু হয়ে যাই, পুরোপুরি সাধু হয়ে যাই, আমার ড্যাশ দু চলে যাক, মানে বুঝতে পেরেছো, মানে মেন্টালিটি চলে যাক। তোমরা কি চাও আমি আর সংসার জীবনটা উপভোগ না করি? হ্যাঁ, সাধু হতে বলছো, সাধু হতে বলছো, তাই সাধু সঙ্গ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমাদের কচি খোকা ত্যাগের শান্তি চায় না, সে ভোগের শান্তি চায়, এবং তার মনের মধ্যে এটাই চলছে, ভাই আমি আমার জীবন, সেই জীবনটাকে একটু এন্টারটেনিং বানাতে পারি না, একটু আমার ভালো লাগা থাকতে পারে না? আমার একটা বাচ্চা আছে, তাকে আমাকে মানুষ করতে হবে, মা বাবা তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, তাদেরকে দেখতে হবে, সব ঠিক আছে, বাট আমার নিজের যে যে চাহিদা সেগুলোও তো পূরণ করতে হবে। হ্যাঁ, আমি এখন কচি খোকা, কোটিপতি, হ্যাঁ, এই বয়সেই তোমরা আমাকে সাধু করে দিতে চাইছো? ঠিক আছে, একদিনই সাহি সাধু সঙ্গ করে আসি, কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই ঢ্যাঁড়সের ভিডিওটা দেখেছো, সেখান থেকে কিছু কিছু জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে তারাপীঠ রহস্য, তারপরে উঠে এসেছে যে ঝিমি কোন কালচার থেকে বিলং করে বা কীরকম তার লাইফ স্ট্যান্ডার্ড ছিল, সেই জায়গায় যেখানে এখন রয়েছে যেই ফ্ল্যাটে, সেটা যথেষ্ট ওয়েল ফার্নিশড একটা জায়গা, তো কি করে সেটা সম্ভব এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই ম্যাডাম সেই ম্যাডাম লয় গো, এরকম কিছু উঠে এসেছে। এবং আরও একটা জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠিয়েছে? ঝিমি দিদি পাঠিয়েছে। কাকে? তিসমার খানকে। তো এই সব তত্ত্বগুলো উঠে এসেছে, তো সেইটাই একটা একটা করে বলি। প্রথমেই বলি মিডামের ব্যাপারটা। একটা মিডাম বলে একটা কথা উঠে এসেছিল ঝিমির মুখ থেকে,
তিশমার খানের ভিডিওর মারফত, একটা ভিডিও ক্লিপসের মারফত, যেখানে ম্যাডাম বলে সম্বোধন করেছিল ঝিমি, যে তুমি ম্যাডামকে জিজ্ঞেসে করে নাও। আর সেই ম্যাডামকে জিজ্ঞেসে করে নেওয়ার পরের কথাটা শুনেই লোকের মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগে যে এই ম্যাডাম কোন ম্যাডাম গো, এই ম্যাডাম সেই ম্যাডাম লয় তো, মানে এরকম একটা কিউরিওসিটি জাগে। তো সেখানে আমাদের ঢ্যাঁড়স খোলসা করে দিয়েছে যে সেই ম্যাডাম ওই ম্যাডাম লয় গো, এই ম্যাডামটা যোগা ম্যাডাম, মানে যোগা সেন্টার যেখানে ও শিখত সেই ম্যাডামের কথাই বলা হয়েছে। তাহলে তোমাদের যে সন্দেহটা ছিল যে এই ম্যাডাম ওই ম্যাডাম নয় তো, তাদের সবার সন্দেহ আশা করেই নিভে গেছে ঢ্যাঁড়সের ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, ঢ্যাঁড়স এটা ক্লিয়ার করে দিয়েছে এই ম্যাডামটা হচ্ছে যোগা ম্যাডাম, তাকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে, ভালো কথা। এইবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারাপীঠ কেলেঙ্কারি। তারাপীঠে কি হয়েছিল? এখন ঢ্যাঁড়স বলছে আপনাকে কোনোভাবেই হিউমিলেট করা আমার মানে কাম্য নয়, আমি সেটা করতে আসিনি, এবং আপনাকে ছোট দেখাতেও আমি এখানে আসিনি। আমি এখানে কি এসেছি না, ওই ছোট্ট সোনা বাবার প্রতি আমি ভীষণ অরিড, ও সত্যি দেব শিশু, ওর ভালো আমি চাই, এবং সেই ভালো চাইতে গিয়ে যদি তার বাবাকে আমাকে শাসন করতে হয় এবং বাবাকে যদি ঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হয়, দাড়ি ফাড়ি কাটিয়ে, অসৎসঙ্গ ছাড়িয়ে, সাধুসঙ্গে ঢুকিয়ে যদি করতে হয় আমি করব। আর যদি বাচ্চার বাবা ওরফে আমাদের কচি খোকা, কোটিপতি কচি খোকা, সে যদি এখনও তার মনমানি করে, তাহলে কিন্তু অনেক তথ্য পরে প্রকাশ হতে পারে যেগুলো তারাপীঠ রহস্য। তো তারাপীঠ রহস্যের ব্যাপারটা কি সেটা আমরা অনেকেই শুনেছি, যে তারাপীঠে যখন যাচ্ছিল তখন ওই ছোট্ট বাবা মাম্মাম 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 করে চেঁচাচ্ছিল। এবার আমরা অনেক কিছু দেখেছি, মানে ওই চামচ থালা বাটি হেনা তেনা এসব জিনিস দেখে বুঝতে পেরেছিলাম যে ওখানে আমাদের কচি খোকার ফ্যামিলি ছাড়াও কোনো একজন স্পেশাল লোক আছে, ঠিক আছে। তারপরে শুনেছিলে অন্য লোকের কাছ থেকে যে তারাপীঠে কেন যাওয়া হয়েছিল। হ্যাঁ, তারা বলেছিল যে সেইখানেই নাকি ভাদ্র মাসে মনে হয়, হ্যাঁ সেখানেই নাকি অনেক কিছু হয়েছে যেটা পসিবল নয়, সেটা বলা হয়েছিল। আচ্ছা, মানে আমাদের হিন্দু শাস্ত্রে তো এরকম মানে ভাদ্র মাসে করে না আর কি, তো সেইটা সম্ভব নয়। আর সব থেকে হাস্যস্কর ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কচি খোকা এখনও টিনুর প্রেজেন্ট স্বামী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে সেকেন্ডভাবে যদি সে কিছু করে সেটা তো পসিবল নয়, তাই না, তো সেটা তো বৈধও নয় আর বেকার করা, তো সব ফলস জিনিস তো করে কোনো লাভ নেই। তাই সেটা আশা করি করেনি, ঠিক আছে, কিছু একটা হাওয়া উঠেছিল, এবং সেই জায়গায় ঢ্যাঁড়স বলছে ওখানের কিছু কিছু তথ্য ওর কাছ থেকে ও দিতে পারে, কিন্তু এখন দিচ্ছে না, কারণ ওর এরা ইন্টারেস্ট নেই, এবং ও এটা বলছে সেসব তথ্য ও সব এদিকের কারোর কাছ থেকেই জোগাড় করেছে, নানা লোকের কাছ থেকে। এইবার কথাটা হচ্ছে আমরা কিন্তু তারাপীঠের ব্যাপারটাতে এটা কিন্তু খুব ভালো বুঝতে পেরেছিলাম যে ওখানে একটা গড়বড় কেস আছে, এবং ওখানে একটা মাম্মাম ঢুকেছে, এবং সেই মাম্মামের সঙ্গে বাচ্চাটারও কিন্তু ভালো ইনভলভমেন্ট তৈরি হয়েছে, এবং ফ্যামিলির লোকজনও সেই মাম্মাম হাম্মামকে পছন্দ করছিল অন দ্যাট পিরিয়ড, তো সেই জন্যই না গেছিল। তো সেই সম্বন্ধে কিন্তু আমাদের ঢ্যাঁড়সের কাছে প্রচুর গোপন তথ্য আছে, চাইলেও বের করতে পারে, কিন্তু সে করছে না। তার মানে তারাপীঠ রহস্যটা সত্যিই রহস্য নয়, অনেক কিছুই ওপেন হয়ে গেছে, এবং অনেকে যে যে কথাগুলো বলছিল সেই সব কথাগুলো অনেকাংশেই ঠিক, এটা কিন্তু ঢ্যাঁড়সের ভিডিও থেকে প্রমাণিত হলো, নাহলে তো তারাপীঠ রহস্য বলে আলাদা কিছু হতো না। কিন্তু এদের বক্তব্য যে ভাই তোমাকে যাই হোক ভিউয়ার্সদের কথা শুনে ঝেড়ে কেটে ফেলতে হবে। আবার কিছু ভিউয়ার্স বলছে যদি তুমি শীতের জন্যই দাড়িটা রাখো তাহলে তুমি দাড়ির সঙ্গে সঙ্গে চুলটাও রাখো, চুল কেন কাটছো? দাড়ি চুল পুরো রেখে তুমি সাধু হয়ে যাও, তাই না? তাহলে তুমি দাড়ি রাখবে শীতের জন্যে আর চুল কেটে ফেলবে, তা কি করে হয়? তাহলে তোমাকে চুল দাড়ি দুটোই রাখতে হবে সাধুদের মতো, তোমার ঠান্ডা কম লাগবে। হ্যাঁ, আচ্ছা, এইবার এখানে থ্রেড দিয়ে দাড়ি কাটানোর কথা বলছে ঢ্যাঁড়স, বলছে কাটবেন ঠিক রাস্তায় আসবেন নাকি অন্য ব্যবস্থা? তো ভাই সে তো বলেই দিয়েছে সমগ্র শীত ধরে সে দাড়িটা রেখেই যাবে, তারপরেও তাকে থ্রেড দেওয়ার মানেটা কি? যে ভাই দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, না হলে এই হবে, ওই হবে, সেই হবে, না হলে তারাপীঠ রহস্য বেরোবে, না হলে ওটা বেরোবে, না হলে সেটা বেরোবে, এটা কি? এটা তো থ্রেটিং দেওয়া হচ্ছে।
বলছে আপনি কি ঠিকঠাকে চলছেন কচি খোকা, আপনি কি ঠিকঠাকে চলছেন, আপনি কি ঠিকঠাকে চলবেন নাকি ওই ঝিমি নিমি টিমি কিমি করবেন? যদি না চলেন তাহলে কিন্তু মুশকিল, আপনাকে শোধরাতে হবে নিজেকে। কেন না, সোনা ভাবার জন্য আপনাকে শোধরাতে হবে। আমরা চাই না এসব মাম্মাম হাম্মামরা আর ঝাম্মাম পাম্পাম করে হ্যাঁ আমাদের ওই ছোট্ট সোনার হাম্মাম জাম্মাম হোক, ঠিক আছে? তার জন্যই আমাদের এই লড়াই। তাদের বক্তব্য যে টিনু সুন্দরী খুব খারাপ মেয়ে, তার জন্য টিনু সুন্দরী বেরিয়ে গেছে, আমরা টিনু সুন্দরীকে ক্যারেক্টারলেস প্রমাণ করার চেষ্টা করছি। কিন্তু কিন্তু এই যে হাম্মাম ঝাম্মাম এও তো সুবিধার নয়, এর কাছে ইমোশনালের কোনো দাম নেই, মানে তাদের বক্তব্য অনুযায়ী ইমোশনালের কোনো দাম নেই। কেন না, সে তার প্রথম সন্তান তার মেয়ে তাকে ছেড়ে চলে এসেছে, তাদের সঙ্গে রিলেশন তো কন্টিনিউ করেনি, তারপরে যার সঙ্গে 8 বছরের রিলেশন করলো সেখানেও কোনো তার মেন্টাল সম্পর্ক নেই, সেখানেও তার ফিজিক্যাল সম্পর্ক। দ্যাটস ওয়াই সেই সম্পর্কটাকেও মানে এনি মুহূর্তে সে ছেড়ে দিল। এখন কারোর না কারোর সঙ্গে তার রিলেশন আছে, কে সেটা ঢ্যাঁড়স বলতে পারছে না। যদিও এদিকে আমাদের কচি খোকাকে মানে বারবার বলছে, সাবধান করছে ঝিমির সঙ্গে না জড়াতে, এদিকে আবার বলছে যে এই ঝিমি কার সঙ্গে এখন সম্পর্কে আছে বা কার কাছে আছে সেটা কিন্তু ও জানে না। তাহলে এদিকে যদি বলে কচি খোকায় ঝিমির দিকে গড়িয়েছে, আবার এদিকে বলে ঝিমি কার দিকে আছে ও জানে না, তাহলে কথাটা নিজেদের মধ্যেই কনফিউশন তৈরি হলো, তাই না? সেটাই তো করছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এই যে তিশমার খান তাকে প্রচণ্ড ভালোবাসে এই ঢ্যাঁড়সের কথায়, তাকে উপেক্ষা করে যদি নতুন করে শুরু করে, তাহলে যাকে নতুন করে শুরু করেছে তার সঙ্গেও যে লং টার্ম বেসিস ইমোশনাল অ্যাটাচ থাকবে সেটা কিন্তু নয়। তাই তারা আমাদের বেচুর ভবিষ্যৎ নিয়ে আমাদের কচি খোকার ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছে, আর তার জন্য তাকে সাবধান বানিয়ে দিচ্ছে, এবং সেটা থ্রেট আকারে, ঠিক আছে? যে এটা না করলে ওটা দেখিয়ে দেবো, এটা না করলে ওটা দেখিয়ে দেবো। তো যাই হোক, তাহলে আপনারা ম্যাডাম যে ব্যাপারটা সেটাও ক্ল্যারিফাই করে দিলাম যে সেই ম্যাডাম এই ম্যাডাম নয় গো। সেকেন্ড, তারাপীঠের গল্পটার মধ্যে যে কোনো কিছু রয়েছে রহস্য, সেটা কিন্তু উঠে এলো ঢ্যাঁড়সের ভিডিও থেকে। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের কচি খোকা যে সৎসঙ্গ সাধুসঙ্গ করতে চাইছে, তার কারণ ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে ত্যাগে শান্তি খোঁজার চেষ্টা করছে, কারণ ভিউয়ার্সরা তাকে ত্যাগের প্রতীক হিসাবেই দেখতে চায়। তার যে আলাদা করে আত্ম স্যাটিসফ্যাকশন আছে বা নিজের জন্য বাঁচা আছে বা নিজের ভালো লাগা মন্দ লাগা আছে, সেটা ওকে সম্পূর্ণ ভুলে যেতে বলতে চাইছে তুমি অ্যাজ আ হিউম্যান বিং মা বাবার সেবা যত্ন করো আর বাচ্চাকে মানুষ করো, এটাই তোমার লাইফের উদ্দেশ্য হওয়া উচিত। বাদ বাকি অন্য কোনো জায়গায় তুমি যেন কোনোভাবেই ইনভলভ হয়েও না, ইমোশনালি বা ফিজিক্যালি বা যাইভাবে বলো, কোনোভাবেই করো না। মানে কিভাবে চিন্তা করতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা মিলে আমাদের পুরো কচি খোকার পার্সোনাল লাইফে কচি খোকা কি করবে না করবে, তার জীবনটা কিভাবে কাটাবে, তার লাইফটা অ্যাকচুয়ালি কিভাবে স্যাটিসফাইড করবে, সবটা এরা নির্ধারণ করছে। যদি না করো তাহলে এই হবে, যদি না এই করো তাহলে ওই হবে। কেন ভাই? এদের প্রতিজনের একটাই বক্তব্য, যদি আমাদের এই কচি খোকা ভড়কে যায় তাহলে এই বাচ্চাটার জীবন নাকি স্পয়েল হয়ে যাবে, তার জন্য তারা চিন্তিত। আমি আবারও বলছি, কেউ যদি সত্যিই পরকীয়া করে, পরকীয়ার সাথে তার বাচ্চার কাস্টাডির কোনো সম্পর্ক নেই, হ্যাঁ যদি নতুন করে আবার রিলেশনে যায় বা কিছু করে তার সঙ্গেও কোনো সম্পর্ক নেই, যদি আমি মনে করি বাচ্চাকে আমি প্রপার কেয়ার প্রপারভাবে রাখবো, তাহলে সেখানে আমি আমার লাইফের সঙ্গে সেই জায়গাটা এক করব না। ওটা আমার লাইফ, কিন্তু আমার বাচ্চার প্রতি যে আমার ত্যাগ বা আমার যে নিবেদিত প্রাণ সেটা আলাদা। তো এই জায়গায় দেখো কত বাবা মা আলাদা হয়ে যায়, তারপরেও তারা কি বাচ্চা মানুষ করে না? তাদের বাচ্চারা কি ভালো জায়গায় পৌঁছয়নি? অবশ্যই পৌঁছেছে। এই তো রতন টাটা পৌঁছেছে না? পৌঁছেছে, অনেকেই পৌঁছেছে। তো রতন টাটা ছিলেন যিনি, তিনি তো মা বাবা দুজনেই সেপারেশনে চলে গেছিল, নিজেরা নিজেদের মতো করে আবার সংসার করেছিল, বাট তাকে কিন্তু দেখভাল করার লোক ছিল এবং সে কিন্তু ভালো মানুষ হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এদের বক্তব্য অনুযায়ী যে তুমি সমস্ত স্যাক্রিফাইস করো, ঠিক আছে? আচ্ছা, এইবার বলা হচ্ছে
যে আমাদের তাতিমা তাদের একটা কাজের লোকের দরকার, হেল্পিং হ্যান্ড। আমরা সবাই বহুবার বলেছি কথাটা, কিন্তু আমাদের কচি খোকা লাইভের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে তার এখন এলিজিবিলিটি নেই বাচ্চা মা বাবার জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখার ক্ষমতা নেই, কারণ ওখানে তো পাওয়া যায় না, পাওয়া গেলেও তারা ভীষণই এক্সপেন্সিভ, এবং সেই এক্সপেন্স করার ক্যাপাবিলিটি এই মুহূর্তে, আগে তো ছিল না বা দাও এখন তো আরোই নেই, তার মানে কাজের লোক সে রাখবে না। এবার কিছু কিছু লোকজন বারবার একটাই কথা বলছে, তাতিমা তাদের জন্য তাদের মন কেমন করছে, তার এত কষ্ট, তার এত স্ট্রাগেল, এবং সেই জায়গায় ঢেঁড়সও বলছে যে আজকে দীর্ঘ ৪৫ বছর ধরে সে একই লাইফস্টাইল লিড করছে, সকালে উঠে কাজ করা, সারাদিন কাজ করা, তারপর এখন অ্যাড হয়েছে নতুন চ্যানেল, তো প্রচুর পরিশ্রম, তো সেই পরিশ্রম করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। আমরা কিন্তু বহুবার বলেছি, কচি খোকা সেটা মানতে নারাজ। কচি খোকা এবং কচি খোকার মা বাবাদের গল্প, আমরা আমাদের বাড়িতে নতুন কোনো কাউকে ঢুকতে দেবো না, আমরা যেরকম পারি সেরকম চলবো, না পারলে অসুস্থ হয়ে গেলে কচি খোকা সামলাবে বা তাতু সামলাবে, কিন্তু তবু রাখবো না। আর কিছু কিছু ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা বারবার এইটাতে বলছে যে তোমরা একটা খাওয়া পড়ার লোক হলেও তাকে রাখো তোমাদের বাড়িতে, কারণ তোমাদের বাড়ির যত কাজকর্ম পরিশ্রম একা একা তাতিমা করতে পারছে না। তাহলে এই যে একটা কথা বারবার বলা হতো যে টিনু সুন্দরী ওই বাড়িতে কিছুই করতো না, বেলাবেলাটায় ঘুম দিয়ে উঠতো, তারপরে খেতেও দিত, আর শুধু সব কিছু খেয়ে নিত, মানে যা ফ্রিজে রাখা থাকতো সব খেয়ে নিত, শুধু খেত আর কিছু করতো না, এবং তা সে যে গেছে তার জন্য এরা আবার একটা কেক কেটে সেলিব্রেশন করেছিল, যে আপদ বিদায় হয়েছে, 1 বছরের সেলিব্রেশন করেছিল। তাহলে চিন্তা করো, যদি সমস্ত কাজই সে না করতো তাহলে আর তখন তো তাতিমা এত অসুস্থ হয়ে পড়েনি। অবশ্যই এখন বয়স বাড়ছে, তার সঙ্গে সুগারটা ধরা পড়েছে, কিন্তু তারপরেও তার কায়িক পরিশ্রমটা প্রচুর হচ্ছে। একটা বাড়িতে মেয়ে থাকা মানে বৌমা থাকা, সে অনেকটাই করে, দেখা যায় না চোখে। হ্যাঁ অবশ্যই এই তাতিমার মতো করতে টিনু পারবে না, কারণ তাতিমা প্রচুর পরিশ্রম করেন, এবং স্বাভাবিক কথা যে গ্রামের যেরকমভাবে লাইফস্টাইল লিড করে সেরকম পরিশ্রম করে, সেটা তো টিনু সুন্দরীর পক্ষে করা সম্ভব নয়। কেন টিনু সুন্দরী বলছি, আমাদের কারোর পক্ষেই করা সম্ভব নয়। তো সেইটা যদি ধরে বসে থাকে যে তাতিমাও অত করতো তার জন্য টিনুকেও ততটা করতে হবে, সেটা তো পসিবল নয়। কিন্তু টিনু যে ওদের হেল্প করতো সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন তাতিমা কিন্তু পেরে উঠছে না, পরিশ্রম করে পেরে উঠছে না। তাহলে যে এই কথাটা বলা হতো টিনু কিছুই করতো না, এটা পুরো ফেক কথা, ঠিক আছে? আচ্ছা, এইবার সে বলছে যে আমাদের ঢেঁড়স, যে তোমার মা বাবার জন্য ইমিডিয়েট একজনকে রাখতে হবে, এবং তোমাকে ট্র্যাক চেঞ্জ করে ঠিক লাইনে আসতে হবে, তোমার বাচ্চা এবং বাবা মার কথা তোমাকে ভাবতে হবে, বাদ বাকি সব তোমার ঝেড়ে ফেলতে হবে। এবং তাদের বক্তব্য অনুযায়ী এই যে ঝিমি আছে প্রচণ্ডই ভুলভাল সব দিকে, মানে ইমোশন নিয়ে খেলে এসেছে, তাই তাদের কচি খোকা কোনো না কোনো সময় প্রবলেমে পড়তে পারে, তাই জন্য এরা নানা রকমভাবে তাকে সাজেশন দিচ্ছে। কিন্তু ওই যে বলেছি, প্রেমেতে মজিলে মন কিমাহারি কিবাডম, এটা কিন্তু অনেকবার বলেছি। তো যাই হোক, একটা জিনিস তোমরা উপলব্ধি করতে পারছো, সেটা হচ্ছে আমাদের কচি খোকা পিকনিক করার চেষ্টা করছে, এবং সেখানে তো বাড়িতে অনেক লোকজন আসবে, এটাও বুঝতে পারছো। তাহলে বোধ করি যে আমাদের ওইখানে নেই, তাহলে তো দেখতে পাওয়া যাবে, তাই না? আপাতত নেই, তাহলে তো দেখতে পাওয়া যাবে, এটা বুঝতে পেরেছো? তার মানে সে কিন্তু অফ। আচ্ছা, এইবার পুরোপুরি যে কোনোদিন ছিল না, এটা আমরা কি করে বিশ্বাস করব? যদি আমাদেরকে ইমিডিয়েট সিক্রেট রুম দেখানো হয়, তাহলে আমরা ফিল করব যে ভাই না নেই। কিন্তু যদি সিক্রেট রুম 2-3 মাস 4 মাস পর দেখানো হয়, তাহলে বুঝতে পারবো যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, যে ইন্টেরিয়ার কিছু চেঞ্জ করে আমাদের দেখানো হয়েছে। এটা হতে পারে কালার ফালার হ্যানা ত্যানা কিছু না কিছু চেঞ্জ করে দেখানো হয়েছে, না হলে ব্যাপারটা বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, কিছু লোকজন বলছে না, ও কোনো একটা ফ্ল্যাটে, মানে সুন্দর ইন্টেরিয়ার করা ফ্ল্যাটে রয়েছে, হয়তো তার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব কারো ফ্ল্যাটে রয়েছে, তো হতে পারে। সেটা আমাদের কাছে তো কোনোটাই প্রুফ নেই, আমরা তো ওইভাবে প্রুফ কালেক্ট করতে পারিনি, তাহলে আমরা ড্যাম শিওর হয়ে কিছুই বলতে পারবো না। বাট এই মুহূর্তে যে সে নেই ওই বাড়িতে, এটা কিন্তু ভেরি ক্লিয়ার।
আগে ছিল কি ছিল না সেগুলো তো তোমরা শুনেছো অনেক কিছুই নাম টাম। তো বা মাম্মামের গল্প, জেমসের গল্প, হাত ঝাড়া, নুপুর পড়া, পনির খেতে দেওয়া, তাহলে প্রেজেন্ট ছিল। বাট তারপরে এখন প্রেজেন্ট কিনা বলতে পারবো না, তার কারণ এখন আমরা হচ্ছে এই যে এদেরকে নিমন্ত্রণ করছে, তাহলে সেক্ষেত্রেও থাকলে সেটা তো জানা যেত। তবে এটাও ঠিক আমাদের যদি সিক্রেট রুমটা দেখিয়ে দেয় কোনো না কোনোভাবে, যেহেতু ওর মা শুচ্ছেন, ওর খাবার নিয়ে যাচ্ছেন, তোর মা যখন ওখানে যাচ্ছেন ঢুকছেন পড়ছেন, তার মানে সেই ইন্টেরিয়ার দেখানোই যায়। অতটাও ভালো করে সাজানো গোছানো না হলেও সেটা আমাদের সামনে ওপেন করাই যায়। তো ওটা দেখাচ্ছে না কেন? সেই জন্যই তো কিউরিসিটিটা বাড়ছে, ওটা দেখিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, এইবার বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এই যে সেবক দাদার গল্পটা বলা হচ্ছে, সেবক দাদার বাড়ির থেকে 2 মিনিট পথে হচ্ছে টিনুর বাড়ি, মানে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। এবার আমাদের ঢেঁড়সের বক্তব্য, তার মা বাবার বাড়ি রয়েছে, তাহলে সে কেন ফ্ল্যাট নিল? কেন যখন তোরা আশ্রিতা করে চাল্লাচ্ছিলিস তখন মনে ছিল না যে কেন ফ্ল্যাট নেবে? আশ্রিতা মা বাবার বাড়িতে আবার কিসের আশ্রিতা? তখন তো বলা হচ্ছিল আশ্রিতা দাদা বের করে দেবে, বাবা মা বের করে দিতে পারে, যখন তখন লাদ মারতে পারে। তাহলে এখন যখন ফ্ল্যাট নিয়েছে তখন বলছে কেন নিয়েছে? তার মা বাবার তো ঘর ছিল, সেখানেই থাকে সময়, তাহলে নিয়েছে কেন? নিয়েছে এই জন্যই যে তার আলাদা করে একটা জায়গা রয়েছে, এটা প্রমাণ করবার জন্য। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে সব জায়গায় দুটো করে পাখির ছবি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে টিনু সুন্দরী যা কিনছে সব পাখির ছবি দেওয়া, আর ওদিকে ফোকলার বাড়িতে দেয়ালেও 2 করে পাখির ছবি দেয়া। অতএব মানে যে ওই টাকাতেই বাড়ি হয়েছে সেটা প্রমাণিত, মানে টিনুর টাকাতে। কোথা থেকে কোথায় যোগসূত্র। আর টিনুর বাড়িতে যে ফোকলা আসে সেটাও প্রমাণিত। এই যে কপতি রয়েছে মানেই সেখানে রয়েছে আর কি, কেউ না কেউ। আচ্ছা, ভালো কথা। এইবার বলা হচ্ছে যে মাঝে মধ্যে যখন হচ্ছে ফোকলা থাকে না, তখন আবার নাকি হচ্ছে আমাদের সেবক দাদা আসে, দুজনেই তো এক না। আচ্ছা, আবার বলা হচ্ছে সেবক দাদার বাড়িতে হচ্ছে আমাদের ফোকলা গেছিল, সেটা আমাদের দেখানো হয়নি। তাহলে এরা কি বলতে চাইছে? ফোকলা যখন থাকে না তখন নাকি আসে আমাদের হচ্ছে সেবক দাদা, ঠিক আছে? মানে ওরা কিন্তু নোংরা মন্তব্যই করতে চাইছে। আবার বলছে সেবক দাদার বাড়িতে উইথ ফোকলা টিনু সুন্দরী গেছিল, বোঝো। আবার বলছে টিনু সুন্দরীদের সঙ্গে ভালো রিয়াক্ট করেনি হচ্ছে আমাদের সেবক দাদার বউ, কেন না সে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না। মানে এদের কি কথা, মানে একটা রিলেশন, একটা দাদা বোনের রিলেশনের মধ্যে নোংরামি ঢোকানো। আবার বলছে ফোকলা যখন থাকে না তখন দাদা যায়, আবার দাদা যখন থাকে না তখন ফোকলা থাকে বলছে। আবার বলছে ফোকলা কেন মানে ওদের বাড়িতে গেছে সেটা দেখায়নি। তাহলে এরা কি বলতে চাইছে? আজকে তোমরা বলো, ফোকলার সাথে যদি দাদার একটা সম্পর্কের প্রবলেম থাকে এবং যদি তারা দুজনেই অ্যান্টি হয়, তাহলে ফোকলা কি করে দাদার বাড়িতে যাবে? মানে এর কথার মানে কোনো মানে হয় না। যাই হোক, এটা গেল। এইবার বলা হচ্ছে দাদা যে গাড়িগুলো ভাড়া দেন, ওনার একটা ভাড়ার মানে আর কি গাড়ি ভাড়া দেওয়ার একটা আর কি ব্যবসা আছে। সেই ব্যবসা থেকেই গাড়ি নেয় টিনু সুন্দরীরা, এবং সেই টাকা থেকে মানে মধ্যখানে কমিশন নেয় দাদা, মানে গাড়ি ভাড়া হায়ার করে দেয়, তার বিনিময়ে টাকা নেয়। আচ্ছা, দাদার কোনো নিজস্ব গাড়ি নেই। তো এখানে বৈশাখী একটা ভিডিও করেছে, সেখানে পরিষ্কার বলে দিয়েছে হোয়াইট প্লেট আর ইয়েলো প্লেট কমার্শিয়াল, আর হচ্ছে ইয়েলো প্লেট হচ্ছে কমার্শিয়াল, আর প্রাইভেট গাড়ি হচ্ছে সাদা, মানে সাদা প্লেট। তো আমাদের সেবক দাদার গাড়িতে সাদা প্লেটও বলছে, তার মানে সেটা তো কমার্শিয়াল নয়, তাহলে সে কী করে ভাড়া দেয়? সেটা তো প্রাইভেট গাড়ি, ঠিক আছে? এটা বৈশাখীর ভিডিও, লেট প্রোটেস্ট, ওর ভিডিও থেকে আমি পেলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে বুঝতে পারছো যে এই জায়গাটাও ঠিক নয়। এবার হতে পারে যে দাদার কোনো মানে কারোর সাথে বিজনেসের ব্যাপার আছে, যেখানে গাড়ির বিজনেস উনি করেন, অন্য কোনো গাড়ি হয়তো বিজনেস করেন, করতেই পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু প্রাইভেট কার যে তার আছে, এবং যেই গাড়িটা করে যে দাদা গেছে সেটা যে প্রাইভেট কার, এবং সেটায় যে হোয়াইট কালারের প্লেট লাগানো আছে, এটা দেখে ক্লিয়ার যে ওটা কমার্শিয়াল না, ওটা ভাড়া দেওয়ার ব্যাপার নেই, ওখান দিয়ে টাকার ব্যাপার নেই। বোঝাতে পেরেছি? তো যাই হোক, এইগুলোই ছিল এই ভিডিওটার মধ্যে। এবার কালকের অবশ্যই আমরা আমাদের কচি কুকার ভিডিওতে চোখ রাখবো, তার কারণ হচ্ছে যে কে আসে কি না আসে সেটা আমরা দেখব। আর এদিকে তো যা বলার বললাম, সমস্ত কিছু ওভারঅল নিয়ে। এবার অনেকেই এটার পর
এটা বলতে শুরু করেছে, তাহলে আমরা ঠিকই বলেছিলাম ওই ম্যাডাম সেই ম্যাডাম নয়। তো সবটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, ঢেঁড়সের ভিডিও থেকেই ক্লিয়ার হলো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো তারাপীঠ রহস্যটা কিন্তু বিরাট একটা রহস্য। তো যাই হোক, সেটা কিন্তু যদি মনমানি করে হলেও আসতে পারে। তো চোখ রাখো ইউটিউবের পর্দায়। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। অন নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।